ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আয়ন টিভির অ্যাকাউন্টেন্ট সোসাইটি শোতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি একটি লাইভ প্রোগ্রাম। প্রতি 2 সপ্তাহে পরে সোমবারে 8টা থেকে 9টা পর্যন্ত এই প্রোগ্রামটি লাইভ টেলিকাস্ট হয়। আমাদের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্স রিলেটেড যেই টেকনিক্যাল ইস্যুগুলি থাকে আমাদের কমিউনিটির বিজনেস ওনারদের, এই ব্যাপারে আমরা আলাপ করি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের কমিউনিটিতে আমাদের যেই ইয়াং জেনারেশন আছে তারা যাতে অ্যাকাউন্টিং প্রফেশনটাকে ভবিষ্যতে কেরিয়ার হিসেবে নিতে পারে সে ব্যাপারেও আমাদের সাজেশন থাকে, আমাদের গাইডেন্স থাকে, আমাদের এক্সপিরিয়েন্সগুলি আমরা শেয়ার করি। এই নিয়েও আমরা কথা বলবো। এই প্রোগ্রামের প্রথমেই আমি বাংলাদেশে যে দুর্ঘটনা হয়েছে, বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা চাচ্ছি আল্লাহর রহমতে ওনারা যাতে ভালো হয়ে ফিরে আসেন এবং এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ যাতে আমাদেরকে ভবিষ্যতে মুক্তি দেন, আমরা যাতে প্রোয়েক্টিভ থাকি এ ব্যাপারে আমাদের শুভকামনা থাকবে আর কি। তো আমাদের এই আজকের এই প্রোগ্রামে আমাদের 4 জন গেস্ট আছেন। সবাই তাদের ফিল্ডে কেউ কেউ নিজে অ্যাকাউন্টিং প্র্যাকটিস চালান, ওনার, অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য থাকবে যেটা টেকনিক্যাল কর্নারে, যে আমাদের যে এই কমিউনিটিতে যারা ডাইরেক্টর আছেন লিমিটেড কোম্পানির, তাদের যে ডাইরেক্টর রিলেটেড যে কমপ্লায়েন্স এবং ইস্যুগুলি আছে ওই নিয়ে আমরা আলাপ করব। তো এই জন্য আমরা আজকের প্রোগ্রামকে বলতেছি আর ইউ ডাইরেক্টর এনাফ, দিস ইজ আওয়ার মেইন মোটো অফ দ্য প্রোগ্রাম। তো চলুন আমরা আমাদের যে গেস্ট 4 জন আছেন তাদের সাথে পরিচয় হই। তো প্রথমে আমি পরিচিত হতে চাচ্ছি সুরাইয়া আপার সাথে, কেন সুরাইয়া আপা গত প্রোগ্রামে থাকতে পারেন নাই, উনি কানাডা গিয়েছিলেন। তো সুরাইয়া আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কানাডা সফর কেমন গেল? হ্যাঁ, কানাডা সফর খুব ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনারা যারা খুব ভ্রমণ বিলাসী ভ্রমণ পছন্দ করেন, কানাডাতে অবভিয়াসলি জানেন যে ফেমাস নায়াগ্রা ফলস, এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স, আপনারা যেতে পারেন, ঘুরে আসতে পারেন। তো প্রথমেই প্রোগ্রামের শুরুতে যদি আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলতে চান। হ্যাঁ, প্রথমেই বলি আমার নাম সুরাইয়া খাতুন, আমি ম্যানেজিং পার্টনার অফ MCCA অ্যাকাউন্টেন্ট, মাইল্যান্ড বার্ডেট রোডে আছি এটা। তারপরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আয়ন টিভিকে, ধন্যবাদ আয়ন টিভির সমস্ত কলা কৌশলীকে এবং আপনাকে অভিনন্দন এজ এ হোস্ট অফ দ্য অ্যাকাউন্টেন্ট সোসাইটি শো। থ্যাংক ইউ। আর আমার নাম তো বললাম, আমার নাম সুরাইয়া খাতুন। আমরা আজকে যে ডাইরেক্টরদেরকে নিয়েই আমরা কথা বলবো। একজন ডাইরেক্টর, তার রেসপন্সিবিলিটি কী, তার রোলস কী এবং তারা কী কী ডিফিকাল্টিস ফেস করেন বিজনেস রান করতে। তো আমরা সবাই এখানে আসলে ডাইরেক্টরদের রোল রেসপন্সিবিলিটি নিয়েই কথা বলতে আসছি। থ্যাংক ইউ আপনাকে আরেকবার। থ্যাংক ইউ সুরাইয়া। তো আমি এখন কথা বলতে চাই আমাদের হুসেন আল মামুন ভাইয়ের সাথে। উনি সুদূর ম্যানচেস্টার থেকে আমাদের সাথে জয়েন করেছেন, এখানে আসছেন। থ্যাংক ইউ ম্যানচেস্টার থেকে আসার জন্য। প্রথমত থ্যাংক ইউ রবি ভাই, কিছু বলেন আমাদের দর্শকদের জন্য। থ্যাংক ইউ রবি ভাই। আমি প্রথমে শুরু করতে যাচ্ছি রুহের মাগফিরাত কামনা করে আমাদের যেই ছোট ছোট শিশুগুলো বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনাতে চলে গেল পৃথিবী ছেড়ে, তাদের বাবা মাকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস, যখন বাচ্চা অসুস্থ থাকে তখনই বাবা মা অস্থির হয়ে যায়, সেখানে এতগুলি বাচ্চা পৃথিবীতে চলে গেল, এটা সমস্ত জাতির জন্য একটা ভয়াবহ শোকাবহ ঘটনা। সো আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তার পরিবারগুলোকে এই শোক বহন করার ক্ষমতা দিয়ে দেয়। আমিন। অ্যান্ড আমি হুসেন আল মামুন, দবির ভাই অলরেডি বলেছেন, আমি ম্যানচেস্টার থেকে এখানে এসেছি। ম্যানচেস্টার আমি আমার ওন প্র্যাকটিস রান করি, হুইচ ইজ SNI চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আমি ICAW চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফেলো ট্যাক্স অ্যাডভাইজার। আজকে আমাদের প্রোগ্রামের মেইন যেই মোটো, হুইচ ইজ আর ইউ ডাইরেক্টর এনাফ, হোপফুলি আমরা ট্রাই করবো আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে জানানোর জন্য, যেই ব্যাপারগুলি আমরা খুব সহজে স্কেপ করে যাই। সো হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার পক্ষ থেকেও বাংলাদেশের দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন অথবা যারা চিকিৎসাধীন আসেন তাদের প্রতি গভীর সমবেদনা, শ্রদ্ধা এবং আল্লাহ যেন তাদেরকে সেই সুখটাকে কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন। আল্লাহ সবাইকে আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই কামনা। আমিন। থ্যাংক ইউ। তো আমি যাচ্ছি এখন আমাদের খোরশেদুজ্জামান ভাই, পলাশ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ম্যানচেস্টার থেকে আসেন নাই, আপনি সাউথল থেকে আসছেন। সাউথল, তাও অনেক দূর। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের দর্শকদের জন্য যদি খোরশেদুজ্জামান ভাই কিছু বলতে চান।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খসরুজ্জামান, FCCA। প্রথমে আমি শুরু করব, কোমলমতি যে বাচ্চাগুলো মারা গেছে বাংলাদেশে, খুবই শোকাবহ, খুবই খারাপ লাগছে। যেহেতু স্কুলের ভিতরে অনেকগুলো বাচ্চা একসঙ্গে, এটা আসলে মেনে নেওয়া যায় না, অনেক কষ্ট। আমি যারা চলে গেছে তাদের বাপ মা যাতে ধৈর্য ধারণ করার যে একটা তৌফিক দান করে আল্লাহর কাছে, সেই ধরনের দোয়া থাকবে। আর আজকের যে প্রোগ্রামটা নিয়ে আমি কথা বলবো সেটা ডাইরেক্টর, আর ইউ ডাইরেক্টর এনাফ। এটা হচ্ছে ডাইরেক্টর, আমি যেহেতু প্র্যাকটিসে আছি, ডাইরেক্টররা প্রতিনিয়তই কিছু জিনিস ফেস করে, মানে এটা জানে না হয়তো বা, কিংবা অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন ওরা ওইভাবে ব্যাখ্যা করেন না। সেক্ষেত্রে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ট্রাই করব যারা ডাইরেক্টর আছেন কিংবা ডাইরেক্টর নতুন করে হয়েছেন, প্রত্যেকের কাছে একটা খুবই ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দেবে যে কী জিনিসগুলো, কোন কমপ্লায়েন্সগুলো, কোন জিনিসগুলো আপনাদের খুবই জানা প্রয়োজন। সো এটাই পরবর্তীতে আসবো। থ্যাংক ইউ দবির ভাই, এগেন থ্যাংক ইউ। তো আমি আমাদের সর্বশেষ গেস্ট আলী ভাইয়ের সাথে কথা বলার জন্য। আলী ভাই কেমন আছেন? জি, ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান প্রথমে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী আশরাফ। আজকে আমার কলিগদের মতো আমিও দোয়ার মাধ্যমে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা সবাই বাবা মা, আমাদের খুবই কষ্ট লাগে অন্য কারো সন্তানও যদি কষ্ট পায়। আর এখানে তো রীতিমতো ট্র্যাজেডি। বিষয়টা যেহেতু দুর্ঘটনা, এখানে কারো হাত নাই, আমরা একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য, আর যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন, পরিবারদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন এবং নতুন করে জীবন শুরু করার তৌফিক দান করুন। আজকের অনুষ্ঠান নিয়ে আমরা আমাদের আগের যে বক্তারা ওনারা পরিষ্কার করে বলেছেন আমরা কী নিয়ে আলাপ করব। ডাইরেক্টরস এবং ডাইরেক্টরদের সাথে সংশ্লিষ্ট যত কমপ্লায়েন্স ইস্যু নিয়ে মেইনলি আলাপ করা হবে। এটার মূল কারণটা হচ্ছে এরকম যে ডাইরেক্টর পজিশনটা খুবই হাই এবং এটার সাথে ইনভলভ থাকে একজন লোক, ধরেন সম্পূর্ণ কন্ট্রোলে থাকে একটা কোম্পানির, ফাইন্যান্সিয়াল বলেন বা অপারেশনাল অন্যান্য যে কোনো কাজের ফুল কন্ট্রোলে থাকে। তো এই পর্যায়ের একজন লোক যে কোনো সময় ভুল একটা রাস্তায় চলে যেতে পারে অনেকগুলো দিক থেকে। এই জিনিসগুলো আলাপ করবো আর কি, ইন ডিটেলস যখন অনুষ্ঠান শুরু হবে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আলী ভাই। তো আমাদের দর্শকদের জন্য আমি যেটা বলতে চাই যে আমাদের টিভি স্ক্রিনে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, admin@accountantsociety.org। তো আপনি যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে বা সাজেশন থাকে, আমাদের এই ইমেলে যদি ইমেল করেন তাহলে আমরা আমাদের ওই অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনাদের যদি কোনো বিজনেস রিলেটেড কোনো সাজেশন গাইডেন্স দরকার হয়, আপনারা ইমেল করলে আমাদের এই প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটির বিজনেস হাব আছে, এই বিজনেস হাব থেকেও আপনাদেরকে গাইডেন্স এবং হেল্প দেওয়ার চেষ্টা করবে। এবং ভবিষ্যতে আমাদের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণও করতে পারবেন। আপনারা যদি আপনাদের চ্যালেঞ্জেস বা আপনাদের কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করতে চান আমাদের দর্শকদের সাথে, আমাদেরকে ইমেল করেন। ইনশাল্লাহ ভবিষ্যতের প্রোগ্রামে আপনারা এই প্রোগ্রামে আমাদের সাথে এই প্রোগ্রামের পার্ট হয়েই আপনারা কথা বলবেন। থ্যাংক ইউ। তো আমরা আমাদের মেইন যে টেকনিক্যাল যে ইস্যু আজকে, যে আর ইউ ডাইরেক্টর এনাফ, এটার কতগুলি অ্যাঙ্গেল আছে। তো আমি যদি প্রথমেই খসরুজ্জামান ভাই আপনার কাছে জানতে চাই যে, মনে করেন আমি একটা কোম্পানি খুললাম, আমি এখন একটা ডাইরেক্টর। তো আমি যখন কোম্পানি খুলছি, আমার যতটুকু জানা যে আমার তো বাপ মা হয়ে গেছে HMRC এবং কোম্পানিজ হাউস, তাই না, কমপ্লায়েন্স। আমি যদি সহজ বাংলায় বলতে চাই যে আমার একটা প্র্যাকটিক্যাল, তো কী কমপ্লায়েন্স আমাদের ওই HMRC একটা অর্গানাইজেশন আর একটা অর্গানাইজেশন কোম্পানিজ হাউস, আমার কী কমপ্লায়েন্স, কী ইস্যু আছে, কী চ্যালেঞ্জেস আছে, আমার ডুজ অ্যান্ড ডোন্ট কী ধরনের হতে পারে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। থ্যাংক ইউ দবির ভাই, দ্যাট এ ভেরি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। মানে যারা ডাইরেক্টর আজ পর্যন্ত হয়েছেন কিংবা আজকে হয়েছেন, অবশ্যই প্রত্যেকটা ডাইরেক্টরের সেম রুলস অ্যান্ড প্রিন্সিপালস আমি মনে করি যে জানা উচিত। সেটা হচ্ছে যে আমরা যদি মনে করেন একজন আজকে ডাইরেক্টর হলেন কোম্পানিতে, উনি কিছুই জানে না, উনি জানে বিজনেস কীভাবে করতে হয়। সো প্রথমত যখন একটা অ্যাকাউন্ট্যান্ট নিজেই করতে পারে, অনেক সময় বিজনেস রেজিস্ট্রেশন কোম্পানি হাউসে নিজেই করতে পারে, লিমিটেড কোম্পানি তৈরি করলেন কিংবা অ্যাকাউন্ট্যান্ট করে দিলেন, বাট অ্যাকাউন্ট্যান্ট করে দিলেও কিছু জিনিস, প্রত্যেকটা জিনিসই ডাইরেক্টরের কাছে আসে। যেমন কিছু একটা অথেন্টিকেশন কোড আসবে,
দেন ইউটিআর আসবে, কোম্পানির যে ইউটিআরটা, দিস ইজ টু থিংস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সঙ্গে সঙ্গে আমরা নিজে কিপ করব, এটা সেফ প্লেসে কিপ করব, অর এটা আমরা দিয়ে দেবো হচ্ছে অ্যাকাউন্টেন্টের কাছে, যদি অ্যাকাউন্টেন্ট থাকে। আর যদি না থাকে তাহলে অবশ্যই ওটা আমরা অথেন্টিকেশন কোডটা বললেন এটা আসবে কোম্পানি হাউস থেকে। আর যেটা আপনি বললেন যে ইউটিআর এটা আসবে HMRC থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দুইটার পরে একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মনে করেন বিজনেস অ্যাকাউন্ট ইজ ভেরি ডিফিকাল্ট সামটাইমস, যে আপনার বিজনেস অ্যাকাউন্ট অনেক সময় দেয় না, হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো স্পেশালি একটু লেন্দি প্রসেস। তো আপনার পার্সোনাল বিজনেস যে বিজনেস অ্যাকাউন্ট আছে ওটা আপনি ইউজ করতে পারবেন। এবং মেক শিওর যে আপনারা প্রত্যেকটা ট্রানজ্যাকশন, বিশেষ করে আপনি ইনভেস্টমেন্ট যখন করবেন প্রতিটা ট্রানজ্যাকশন যাতে রেকর্ড করে রাখেন, যে আমি এটা ইকুইপমেন্ট কিনছি, এটা অমুক করছি। তখন কি হবে, একটা অ্যাকাউন্ট্যান্টের কাছ মানে জন্য একটা খুবই ইজি হয়ে যাবে যে দিন শেষে ওই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকাউন্ট্যান্টেরই প্রিপেয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনার এক্সপেন্সগুলো অনেক নাইসলি ক্লেমড হয়ে যাবে, যেটা কিনা আপনি ট্যাক্স সেভিং করতে পারেন। সেটা আমরা পরবর্তীতে আসবো একটু। আরেকটা জিনিস হচ্ছে যে সঙ্গে সঙ্গে যদি আপনি মনে করেন যে না আপনি এমপ্লয়ি নিয়োগ করবেন, সেক্ষেত্রে পিআই রেজিস্ট্রেশন 100%। পিআই রেজিস্ট্রেশনটা অ্যাকাউন্টেন্ট করে দিবেন, কিংবা নিজেও করতে পারেন, HMRCতে নিজেই করতে পারেন। বাট এটা 100% ম্যান্ডেটরি যদি আপনি কোনো এমপ্লয়ি নিতে চান, এমপ্লয়ি নিয়ে কাজ শুরু করতে চান বিজনেসে, সেক্ষেত্রে অবশ্যই পিআই রেজিস্ট্রেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। দবির ভাই, এটা একটা জিনিস। আর হচ্ছে যে আমি যাব আরেকটা জিনিস হচ্ছে যে আফটার ওপেনিং বুক কিপিংটা, বিশেষ করে ট্রানজ্যাকশনের যে ডিজিটাল রেকর্ডটা, মনে করেন আমরা ডাইরেক্টর কি করে, এক মালিকানা ডাইরেক্টর, সে টাকাটা উঠাই ফেলতেছে ব্যাংকের থেকে, ক্যাশ উইথড্র করে স্পেন্ড করতেছে, বিজনেসের কারণেই স্পেন্ড করতেছে। বাট রেকর্ড না থাকার কারণে বছরের শেষে যখন অ্যাকাউন্ট করতেছি তখন কি হচ্ছে, ওটা ডাইরেক্টর মনে করতে পারছে না যে এই টাকাটা উঠায় আমি আসলে কি করছিলাম। সো সেটা ডাইরেক্টর লোনের ব্যাপারে চলে আসবে, সেটা মামুন ভাই খুব ভালো করে বলবেন ইন ফিউচার, প্রোগ্রামের অন্য অংশে। বাট 100% এই রেকর্ড কিপিংটা, ডিজিটাল রেকর্ড কিপিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটাই টু ডু লিস্ট, মেনলি রেকর্ড কিপিং, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা, ইনিশিয়াল যে ট্রানজ্যাকশনগুলো আছে ওইগুলো নাইসলি রেকর্ড করে রাখা, আর এটাই বলবো মেনলি এই কাজগুলো। বেসিক্যালি ট্রানজ্যাকশন তো আমাদের কমপ্লেক্সের জন্য আমরা তো করবই, কিন্তু ট্রানজ্যাকশনগুলি ক্লিয়ার থাকলে আপনার একটা ভিজিবিলিটিও তো থাকে যে আপনার বিজনেসে ইনকাম এক্সপেন্সগুলি কী হচ্ছে। কেন আমরা বিজনেস রান করতেছি লস মেকিং জন্য না, আমরা বিজনেস রান করতেছি প্রফিট করার জন্য। তো আপনার ট্রানজ্যাকশনগুলো যদি আপনার সামনে ক্লিয়ার থাকে, আপনি জানেন আপনার কত খরচ হচ্ছে, আপনার কত ইনকাম হচ্ছে, তো এই যে প্রফিটেবিলিটি ভিজিবিলিটিটা, এটা যদি আপনার ডে টু ডে না থাকে, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার এভরি কোয়ার্টার অর ইভেন আফটার 6 months ইউ নো দ্যাট ইউ মেকিং এ হিউজ অ্যামাউন্ট অফ লস। তো ওইটার জন্য তো এটা দরকার। 100% একমত। এটাই আর কি, আপনার যখন ডিজিটাল রেকর্ড করবেন দিন শেষে ডাইরেক্টর ইউ আর লাভবান। এক মালিকানা যদি হন, অর আপনার হতে পারে বিভিন্ন মালিকানা, সেক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা থাকবে, তাদের কাছে আপনার হিসাবটা দিতেও অনেকটা ইজি হয়ে যাবে যে ডিজিটাল রেকর্ডের কারণে যে না আমি অন্য ওই ট্রানজ্যাকশনটা ওই খাতে ব্যয় করছিলাম। সে এটা বলবো, হ্যাঁ এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি ডিজিটালি রেকর্ড করে রাখছেন যে আপনার ট্রানজ্যাকশনগুলো কীভাবে আপনার হয়েছে। আর অবশ্যই বছরের শেষে আপনার কনফার্মেশন স্টেটমেন্ট কোম্পানি হাউসে করতে হবে, সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা কিনা অ্যাকাউন্টে নিয়ে আপনি করবে। ওটা যদিও 9 মাস সময় থাকে, তারপরে একটা অ্যাকাউন্ট জমা দিতে হবে। তারপরে এনিওয়ে এটা হচ্ছে কিপ গোয়িং অন আর কি, আপনার কনফার্মেশন স্টেটমেন্ট করতে হবে, প্লাস সঙ্গে আপনি যে কনফার্মেশন স্টেটমেন্টের কথা বললেন, ওখানে আসলে কি আপডেট দিতে হবে? এটা অবশ্যই আপনার যদি কোনো শেয়ার হোল্ডিং চেঞ্জ হতে পারে, ডাইরেক্টরের ডিটেল চেঞ্জ হতে পারে, এনি সর্ট অফ কোম্পানির নেচার অফ বিজনেস চেঞ্জ হতে পারে, এনি চেঞ্জেস টু দ্য আপনার নেচার অফ বিজনেস বলেন, এনি চেঞ্জেস ইন দ্য বিজনেস ইউ নিড টু ইনফর্ম টু দ্য কোম্পানিজ হাউস এট সেম টাইম। সো এটার জন্য আপনার অ্যানুয়ালি একটা কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে হয়। অনেকে আমরা যখন প্র্যাকটিসে আছি, যেহেতু অনেক সময় কনফার্মেশন স্টেটমেন্ট বললে ওটা অ্যানুয়াল রিটার্ন বলা হয় অনেক সময়, তো এটা অনেক সময় ডিস্টার্বড হয়, এটা কি কোম্পানি হাউসে কী দিতে হবে। সো এটা ইজ ভেরি ক্লিয়ার মেসেজ টু অল দ্য ডাইরেক্টর যে কোম্পানি হাউসে 100% অ্যানুয়াল রিটার্ন অর কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে হয় প্রতি বছর। এনি চেঞ্জেস যদি কোনো চেঞ্জ নাও থাকে তারপরে করতে হয়, ওটার জন্য তো একটা ফিও দিতে হয়। হ্যাঁ, ওটার জন্য 34 পাউন্ড
সুরাপু এটাই আমি অ্যাড করতে চাইছিলাম যে ফি জি, তো বলুন। কোম্পানিজ হাউসকে ফি দিতে হয় হ্যাঁ। এবং এটা যদি আপনার কনফার্মেশন স্টেটমেন্টে যদি আপনার কোম্পানিজে কোনো চেঞ্জেস না হয়, ডাইরেক্টর শেয়ার হোল্ডার্সে যদি কোনো চেঞ্জ না হয়, তাও এটা ম্যান্ডেটরি এবং কোম্পানিজ হাউসে একটা ডেট দেওয়া থাকে যে এই ডেটের ভিতরে আপনাকে কনফার্মেশন স্টেটমেন্টটা অবশ্যই জমা দিতে হবে। এটা জমা না দিলে কোম্পানিজ কিন্তু আপনার একটা সময়ে গিয়ে বন্ধ হয়ে যাবে। তারা অবশ্যই আপনাদের রেজিস্টার্ড অফিস অ্যাড্রেসে নোটিশ পাঠাবে এবং আপনারা এই নোটিশগুলো ফলো করবেন এবং আপনারা অবশ্যই অ্যানুয়াল রিটার্নটা অথবা কনফার্মেশন স্টেটমেন্ট সেটা ইয়ারলি জমা দিতে হবে। সেটা যেভাবে খসরুজ্জামান ভাই বললেন যে যদি কোনো চেঞ্জেস থাকে ডাইরেক্টর অথবা শেয়ার হোল্ডিংয়ে, তাও জমা দিতে হবে এবং এন্ড অফ দ্য ইয়ারে যদি কোনো চেঞ্জেস নাও থাকে তারপরেও আপনাদেরকে কনফার্মেশন স্টেটমেন্টটা জমা দিতে হবে মানে এবং this is কোম্পানিজ must. হাউসে একটা ফি দিতে হবে। দিস ইজ মাস্ট, হ্যাঁ, ইউ হ্যাভ টু ডু must. ইট। This is must do. এবং কসিরমার ভাইয়ের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যখন একটা বিজনেস নতুন স্টার্ট করে ডেফিনেটলি আপনারা একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সো পলাশ ভাই, আরেকটা ব্যাপার কুইকলি, রিসেন্টলি আমরা জানি যে একটা আইডি ভেরিফিকেশনের ব্যাপার চলে এসেছে, এটা যখন একটু বলেন আপনি। এটা হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন কিছুদিন আগে মনে হয় সুরাপু মনে আছে কিনা যে প্রত্যেকটা ডাইরেক্টরের ইমেল কিন্তু নিয়েছিল। আপনি যখন কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করছিলাম Registered email প্রত্যেকটা ডাইরেক্টরের ইমেল অ্যাড্রেস চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? এই জিনিসটার জন্য যে প্রত্যেকটা ডাইরেক্টর যারা আছেন ইউকেতে, এভরি সিঙ্গেল ডাইরেক্টর আপনারা কিন্তু কোম্পানি হাউস থেকে একটা মেল পেয়েছেন, আইডেন্টিটি ভেরিফিকেশন বলে একটা মেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে মাস্ট ডু একটা মেল, এটা আপনি ইগনোর করেন না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্রডুলেন্স কোম্পানি হাউস ভেরিফিকেশন করতেছে যে অনেক ফ্রডুলেন্স ডাইরেক্টর আছেন যারা কোম্পানিতে এক্সিস্ট করতেছেন, সেটা ধরার জন্য এটা ম্যান্ডেটরি করে দিয়েছেন ডাইরেক্টরদের জন্য। তো আপনার এটা কিভাবে করবেন আমি একটু যদি বলে দিই। তার আগে হচ্ছে যে এটা যদি না করেন কনসিকুয়েন্সটা হচ্ছে যে আপনার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কিভাবে করবেন সেটা হচ্ছে ভেরি ইজি। আপনার আইডি এবং আপনি ফিজিক্যালি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যেতে পারেন, আর নিজেও আপনি একটা লিঙ্ক আছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন উইথ দ্য কোম্পানি হাউস, ওই লিঙ্কে যে ভেরি ইজি প্রসেস, আপনার কোম্পানির আপনার ডাইরেক্টরের ডিটেলস অ্যাড করতে হবে, সাথে সাথে আপনার পাসপোর্টের ডিটেলস প্লাস পাসপোর্ট স্ক্যান করতে হবে, ফেস স্ক্যান করতে হবে, আর তারপরে এই ভেরিফিকেশন ডান হয়ে যাবে। সেই ডিজিটালি ইটস গোনা বি ডিজিটালি, সো ইউ নিড টু গো টু এনিহোয়ার। বেসিক্যালি এটা হবে পাসপোর্টটা থাকতে হবে সাথে, পাসপোর্টটা স্ক্যান করতে হবে মোবাইল ফোনে, আর হচ্ছে ফেসটা স্ক্যান করতে হবে। তো যখন এটা মিল পাবে তখন থেকে না দিস ইজ জেনুইন। জাস্ট 20 minutes exercise, but it's 20 very minutes important maximum, one. but হ্যাঁ। if you do not do it, there is a company gonna suffer like big difficulties. মানে এটা ম্যান্ডেটরি জিনিস এখন থেকে প্রত্যেকটা কোম্পানি ডাইরেক্টরকে তাদের আইডি ভেরিফিকেশন করতে হবে। এবং আপনারা যারা লেটার পাচ্ছেন, অনেকে লেটার পাচ্ছেন, ইমেইল পাচ্ছেন, এটাতে কিন্তু আপনারা অ্যাক্ট করতে হবে। আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন নিজে যারা করতে পারছেন করতে পারবেন, আর না হয় আপনারা অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাদেরকে গাইডেন্স দিতে পারবে যে কীভাবে সেটা করা যায়। থ্যাংক ইউ সুরাইপা, থ্যাংক ইউ খসরুজ্জামান ভাই। তো আমি একটু হোসেন ভাইয়ের কাছে আসবো। তো হোসেন ভাই, খসরুজ্জামান ভাই একটু বলতেছিলেন পেই কথাটা। তো আপনি যখন, আমি তো এখন বিজনেস খুললাম, তো খসরুজ্জামান ভাই আমাকে বললো যে এখন আমার কোম্পানি হাউসের সাথে কী করতে হবে, হ্যাঁ, HMRCর সাথে কী করতে হবে আমরা একটু ডিটেলে বলবো পরে। কিন্তু এখন যখন আমি লুক নিব কাজ করার জন্য, তো আমার কী কী রেসপন্সিবিলিটি হইতেছে, হ্যাঁ, আপনি যদি একটু ডিটেলে বলেন। এখানে লিগ্যাল ব্যাপার স্যাপারও আছে অনেক, জি। আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। থ্যাংক ইউ দবির ভাই। আমরা বিজনেস খোলার পরে এখন একটা বিজনেস ডেফিনেটলি ইউ নিড স্টাফ মেম্বার্স টু রান দ্য বিজনেস। অনেক সময় ডাইরেক্টর নিজেই অনলি এমপ্লয়ি হয়ে বিজনেস রান করে। আই উইল কাম ব্যাক টু দ্যাট ওয়ান আফটার। ফার্স্ট অফ অল, আপনাকে যদি একটা স্টাফকে এমপ্লয় করতে হয়, প্রথমে আপনাকে POI রেজিস্টার করতে হবে। সো রেজিস্ট্রেশন প্রসেসটা ইটস নট ডিফিকাল্ট। এটা আপনি যারা ডাইরেক্টর আছেন নিজেরাও চাইলে করতে পারবেন, অথবা আপনি যদি আপনার অ্যাকাউন্টেন্টকে বলেন এটা সে করে দিবে। অনেক সময় দেখা যায় যে আমাদের ইদানিং বিভিন্ন থার্ড পার্টির থ্রুতে আপনি যখন কোম্পানি ফর্ম করেন, তারাই আপনাকে আস্ক করে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার ফর PAYE। সো আপনি যদি তখন ওটা তাদেরকে বলেন, তাহলে আপনার কোম্পানির রেজিস্ট্রেশনের সাথে সাথেই POI রেজিস্ট্রেশনটা হয়ে যায়, হুইচ ইজ মাচ মোর কুইকার দেন অ্যাপ্লাই লেটার অন। পরবর্তীতে অ্যাপ্লাই করলে এটা 2-3 সপ্তাহ সময় নেয়, বাট ওই সময় যদি আপনি করেন খুব কুইকলি আপনি POI রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাচ্ছেন। সো ফার্স্ট অফ অল, যখন রেজিস্ট্রেশন নাম্বারটা আসে, দেন আপনি এখন প্ল্যান করবেন যে আপনি স্টাফ নেবেন। আমাদের কমিউনিটিতে একটা ব্যাপার আমরা খুব খেয়াল করি, যেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য স্মল বিজনেসে তাদের নিজস্ব HR থাকে না। সো ডাইরেক্টর হিমসেলফ ইজ আ HR। যদি আপনি দেখেন মোস্ট অফ দ্য স্মল বিজনেস এভরিথিং, Yes, yes. মার্কেটিং, ফাইন্যান্স,
অলরাউন্ডার। সো ডাইরেক্টর যেখানে অলরাউন্ডার, ডাইরেক্টরকে এইচআর সম্পর্কে হালকা পাতলা আপনার জ্ঞান রাখতে হবে। এর মধ্যে প্রথমটাই হচ্ছে যে তার ওয়ার্ক রাইট আছে কি না ইউকেতে। সে যদি স্টুডেন্ট হয় তাহলে সে কত ঘন্টা কাজ করতে অ্যালাউড, এই জিনিসগুলি অনেক ইম্পর্টেন্ট। কজ অফ আমরা দেখেছি আমাদের অনেক ক্লায়েন্ট ইন্টেনশনালি না, আনইনটেনশনালি ভুলে হয়তোবা কিছু জিনিস চেক করেনি, এই কারণে পরবর্তীতে তাদেরকে অনেক বড় ধরনের পেনাল্টি সাফার করতে হচ্ছে। সেই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন যে আপনি যাকে এমপ্লয় করতেছেন তাদের ওয়ার্ক রাইটটা আছে কি না। এবং এখন HMRC.gov.uk-তে গেলে আপনি শেয়ার কোডটা পাচ্ছেন, সো হুইচ উইল এক্সপ্লেইন যে এই এমপ্লয়িটা অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ করতে পারবে, কতদিন পর্যন্ত, এগুলি সবই আপনাকে ইনফরমেশন .gov.uk থেকে পেয়ে যাবেন। বিশাল সুবিধা আসলে, জি আপনি চেক করতে পারতেছেন তার ওয়ার্ক রাইট। হ্যাঁ, এটা মানে খুবই ইজি। আগে ইউ হ্যাভ টু আইদার সেন্ড লেটার, ইমেল অর কল দেম, নাও ইটস জাস্ট সিম্পল। হ্যাঁ, খুবই ইজি একটা প্রসেস। এটা প্রত্যেকটা ডাইরেক্টরকে জানতে হবে বিফোর ইউ। যদি কেউ এখানকার সিটিজেন হয় সেখানে আর কোনো ঝামেলা নেই, বাট যদি কেউ এখানে ভিসাতে লাইক হ্যাঁ ভিসা স্ট্যাটাসে থাকে অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন পেরোল রান করব, ইট ডিপেন্ডস পেরোলের স্কিম আমি কোনটা নিব। আমি কি মান্থলি করব, আমি কি উইকলি করব, আমি কি ফোর্টনাইটলি করব, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো তারপরে আপনি যখন ডিসাইড করলেন ওকে ফাইন আমি আমার স্টাফকে উইকলি পে করব, ফাইন, যেটা আপনি যেই স্কিমটা আপনি চুজ করবেন আপনি ওটার সাথেই এগোতে থাকবেন। এখন আফটার দ্যাট, এখন আপনি যখন পেরোল করছেন, স্টাফকে নিচ্ছেন, আমি প্রথমে বলেছিলাম যে যদি ডাইরেক্টর অনলি এমপ্লয়ি হয় সেখানে আমরা যখন পেরোল রান করি, প্রথমেই পেরোল রান করার সময় আপনাকে দেখাবে যে ডু ইউ ওয়ান্ট টু ক্লেম এমপ্লয়ার অ্যালাউন্স, এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন অ্যালাউন্স। ইটস এ বিগ ফ্যাক্ট ফর স্মল বিজনেস, কজ অফ প্রত্যেকটা এমপ্লয়িকে এমপ্লয় করার জন্যে ডাইরেক্টর বেসিক্যালি কোম্পানিকেও একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করতে হয়। এটা আমাদের অনেকেই হয়তোবা এই ধারণাটা নাই, যেহেতু ওটা এমপ্লয়ার অ্যালাউন্সের আন্ডারে পড়ে যায়, অ্যাকাউন্টেন্টের সাথে হয়তোবা এক্সপ্লেনেশনটা কমিউনিকেশনটা হয় না, দ্যাটস আমরা ব্যাপারটা বুঝি না। সো এমপ্লয়ার অ্যালাউন্সের যে ব্যাপারটা, এটা যদি ডাইরেক্টর অনলি কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টরই ওয়ান এমপ্লয়ি, একমাত্র অনলি এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, অন দ্যাট টাইম আপনি কিন্তু এমপ্লয়ার অ্যালাউন্স ক্লেম করতে পারছেন না। এটা একটা বিগ ফ্যাক্ট, বিকজ অফ আমরা দেখেছি আমাদের অনেক ক্লায়েন্ট তারা ব্যাপারটা বুঝেনি, অ্যান্ড তারা হয়তো বা নিজেরা থার্ড পার্টি সফটওয়্যার থ্রুতে পেরোল সাবমিট করছে, অ্যান্ড দেন লেটার অন তাদের এই সমস্যাটা ফেস করতে হয়েছে। সো এই জিনিসটা আপনারা ডেফিনেটলি খেয়াল রাখবেন। আই উড অলওয়েজ অ্যাডভাইস টেক সাম প্রফেশনাল অ্যাডভাইস ফ্রম এনি অ্যাকাউন্টেন্ট বিফোর ইউ স্টার্ট ডুইং দিস থিংস। এখন তারপর হচ্ছে এখানে একটা সুবিধা আছে, আপনি একজন ডাইরেক্টর, বাট আপনার সাথে যদি অন্য আরেকজন নন ডাইরেক্টর এমপ্লয়ি থাকে, নন ডাইরেক্টর এমপ্লয়ি, অ্যান্ড তার ইনকামটা, তার স্যালারিটা যদি আপনার 5,000 এখন যে অ্যামাউন্টটা সেকেন্ড ইয়েস 5,000-এর উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফুল এমপ্লয়ার অ্যালাউন্সটা ক্লেম করতে পারছেন। সো তখন আপনার আর এমপ্লয়ার অ্যালাউন্স ওই যেটা আপনি সাফার করতেন জাস্ট ফর বিং ওয়ান অনলি এমপ্লয়ি, ওটা আপনাকে করতে হচ্ছে না। থার্ড থিং আমি যেটা বলবো সেটা হচ্ছে সবই তো করলাম, রান করতেছি প্রতি মাসে অথবা উইকলি আমি পেরোল সাবমিট করতেছি থ্রু RTI, বাট HMRC-কে তো যদি আমার ট্যাক্স আসে অ্যাজ এ ডাইরেক্টর, এটা আমার দায়িত্ব আমার এমপ্লয়ির ট্যাক্সটাকে তার কাছ থেকে কালেক্ট করে HMRC-র কাছে পৌঁছে দেওয়া। ইট ইজ মাই ডিউটি অ্যাজ এ ডাইরেক্টর। এখন এটা আমরা অনেকেই হয় কি এই জিনিসটা হয়তোবা সময় মতো পাই না, দেখা যায় ক্লায়েন্ট চলে আসছে এত বড় লেটার নিয়ে, বিশাল বড় বিল চলে আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রতি নেক্সট মাসে, ধরুন আমি আজকে পেরোল করলাম, নেক্সট মাসে 22 মানে 22nd ডেটের আগেই পে করার নিয়ম। সো আমরা যেটা করি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, আমরা সবসময় ক্লায়েন্টদেরকে এটা পাঠিয়ে দিই। এখন অনেক ডাইরেক্টর আছে যারা নিজে অনেকে আছে নিজে করার চেষ্টা করে, ছোট কোম্পানি তারা নিজে করার চেষ্টা করে। আই হোপ তারা এই ব্যাপারটার দিকে খেয়াল রাখবে এবং তারা ডেফিনেটলি যে লায়াবিলিটিসটা HMRC-র কাছে আসে ওইটা যেন 22 তারিখের আগে HMRC-র অ্যাকাউন্টে পৌঁছে দেয়। দ্যাটস ইট। এখানে যদি একটু আমি অ্যাড করি যে যদি না দেয় টাইম মতো সেক্ষেত্রে কনসিকুয়েন্সটা হচ্ছে কি, সেখানে হচ্ছে যে আমি একটু অ্যাড করি আপনার সাথে, যে যদি না দেয় ওর পরে ইন্টারেস্ট অ্যাড হতে থাকে। সো দ্যাটস দ্য থিংস, মানে এটা হয়তো বা 1 মাস 1 বছর আপনি লেন্দি করতে পারবেন, দ্যাটস নট এ প্রবলেম, বাট প্রবলেম ইজ ইউ আর পেইং এক্সট্রা। সো ইন্টারেস্ট অ্যাড হচ্ছে এভরি কোয়ার্টারে, অ্যাকাউন্টেন্ট ক্যান সি, ইভেন ডাইরেক্টর দে ক্যান সি ইফ দে হ্যাভ দ্যাট অ্যাক্সেস। সো ইন্টারেস্টটা
সাফার করবে। সো এই জন্য দিন শেষে যেহেতু এটা লাইবিলিটি, কোম্পানির লাইবিলিটি, ডাইরেক্টর হ্যাভ টু পে, সে কী করবে, সে উচিত টাইমলি যেমন আরটিআই সাবমিট হয় টাইমলি এনআই কন্ট্রিবিউশন প্লাস হচ্ছে পিএওয়াই যে ট্যাক্সটা আর কি, ওটা যদি টাইম মতো দিয়ে দেয় আর কি। এবং এইচএমআরসি কিন্তু এখন খুব প্রম্পট, যদি আপনি টাইমলি না করেন এটা কিন্তু ডেপ্ট ম্যানেজমেন্টে চলে যাচ্ছে খুবই দ্রুত। হ্যাঁ, পিওয়াই ট্যাক্সটা খুবই দ্রুত, এইচএমআরসি খুবই প্রম্পট এই ব্যাপারে, মানি কালেকশনের ব্যাপারে। সো এটা ডেপ্ট ম্যানেজমেন্টে চলে যাবে, তখন কিন্তু আপনার এডিশনাল লায়াবিলিটি অ্যাড হতে পারে যেহেতু ডেপ্ট ম্যানেজমেন্টে চলে যাবে। সো এনশিওর দ্যাট আপনারা টাইমলি ম্যানারে সেটা পে করেন। ইন্টারেস্টের বাইরে এখন পেনাল্টি অ্যাড হয়েছে পিওয়াইতেও ভিএটিওতেও, আপনার ডিলে করলে আপনাকে নন পেমেন্ট পেনাল্টি দেওয়া লেট পেমেন্ট পেনাল্টি, ইয়েস রাইট। তো বেসিক্যালি আমার যেটা একটা অবজারভেশন, আমরা যেটা বললাম লেট পেমেন্ট বলেন বা আপনার ফাইলিং বা আপনি যে রিটার্ন ডিলে করলেন, পেনাল্টি তো আসি, ইন্টারেস্ট তো আসি, কিন্তু এইচএমআরসি যে ইনভেস্টিগেশন একটা হয় এখানে কিন্তু ওদের কালার কোডিং হয়ে যাচ্ছে। এই সবগুলি কিন্তু আপনার ব্যাড পয়েন্টস। আপনি যদি ডিলে করেন কোনো কিছুতে, আপনার যদি টাকা দিতে ডিলে করলেন, আপনার সাবমিশন ডিলে করলেন, এগুলি সব কিছু কিন্তু ট্রিগার হচ্ছে ওদের সফটওয়্যারে। আপনি একটা ব্যাড কাস্টমার। হ্যাঁ, তো বেসিক্যালি অনেক সময় কিন্তু অনেকে র্যান্ডমলি লেটার পায়, বিভিন্ন ধরনের লেটার ইনভেস্টিগেশন এটা, তো ওইগুলি কিন্তু ট্রিগার হয়। তো আমাদের কমিউনিটির বিজনেসম্যানদের এটাও বুঝতে হবে যে আসলে এইগুলি কিন্তু এখন ডেটা এত ইম্পর্টেন্ট জিনিস, আর ডেটাতে এত স্ট্রং হয়ে গেছে এইচএমআরসি বা অন্য গভর্নমেন্ট এজেন্সিগুলি। তো এই ডেটাগুলি দেখেই কিন্তু আপনার কাছে লেটার এসে পড়তেছে, হ্যাঁ, যে আমরা তো তোমার বিএটি তো 3 বছর হয়ে গেছে, আমরা ইনভেস্টিগেশন করতে চাই। সব কিছু কিন্তু আপডেট আছে, তারপরে কেন ইনভেস্টিগেশন করতে চাই? কারণ আপনার বিএটি রিটার্ন ঝামেলা হয়েছে, আগে দেরি করছেন বা আপনার প্রত্যেকটা নন কমপ্লায়েন্সের জন্য পয়েন্ট অ্যাড হতে থাকে, নেগেটিভ যেটা। তো এই জন্য খুব অ্যাওয়্যার থাকতে হবে আমাদের বিজনেস কমিউনিটি, এই ব্যাপারে বিজনেস কমিউনিটি। প্লাস এটা কিন্তু ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি, একটা কোম্পানি যে কমপ্লায়েন্স যেটা সব সাবমিশন টাইম মতো হচ্ছে কিনা এটা কিন্তু ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি। যদিও আমাদের কমিউনিটিতে বা দেখা যায় যে ডাইরেক্টর বলতেছে যে না, আমি অ্যাকাউন্টেন্টের সব কিছু দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টেন্ট সময় মতো সাবমিট করবে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট হয়তো বা সময় মতো সাবমিট করবে, অথবা তারা হয়তো বা মেনটেন করে ডেডলাইন, বাট ইট ইজ ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি এনশোর করবে অ্যাকাউন্টেন্টের সাথে যে তার সমস্ত সাবমিশন টাইম মতো হয়েছে কিনা। এবং পেমেন্টটা কিন্তু ডাইরেক্টররা নর্মালি করে থাকেন, পেমেন্টের অ্যাক্সেস অ্যাকাউন্টেন্টদের কাছে থাকে না। তো পেমেন্টটা যাতে আপনারা অন টাইমে পেমেন্ট করেন এইচএমআরসিতে, এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন যারা ডাইরেক্টর আছেন আর কি। আরেকটা জিনিস, যেহেতু পে নিয়ে আলাপ করলাম হোসেন ভাই, আমার মনে হয় একটা জিনিস ইম্পর্টেন্ট, যে মিনিমাম ওয়েজের যে ব্যাপারটা, রাইট, হ্যাঁ, এটা কিন্তু একটা কমপ্লায়েন্স আমাদের এটা অনেক বড় একটা ফ্যাক্ট। এখন এভরি কনসেপ্ট হচ্ছে কি প্রতি বছরই মিনিমাম ওয়েজেসটা চেঞ্জ হয়ে যায়। সো আমরা গত বছর যেই রেটটা দিচ্ছি, আনফর্চুনেটলি ভুলে ওটাই চালিয়ে যাচ্ছি। যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি ইউ আর গোনা গেট আ লেটার ফ্রম এইচএমআরসি উইদিন ফিউ ডেজ। সো প্রতি বছরই যখন মিনিমাম ওয়েজেস রেটটা চেঞ্জ হয়, সাথে সাথে অনেক সময় থার্ড পার্টি সফটওয়্যারগুলি সাবমিশনের আগে কিন্তু আপনাকে একটা নক দেয়, যে হ্যাঁ একটা নোটিফিকেশন দেয়। সো ওইটা যদি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে তাহলে অনেক সময় এইচএমআরসির এখনও কিছু টুলস আছে যেটা gov.uk-তে গেলে নিজে নিজে সাবমিট করা যায়। যদি ওরকম হয় তখন আপনি সেই সুবিধাটা পাচ্ছেন না। সো ডেফিনেটলি আপনাকে কি আপনার অবশ্যই এভরি 6th of April যে স্যালারি যেই চেঞ্জ, ওয়েজেস যেই চেঞ্জ, এগুলির সাথে আপনাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে। এক একটা এইজের জন্য স্যালারির একটা ডিফারেন্ট অ্যামাউন্ট আছে, ওই প্রত্যেকটা ব্যাপারেই আপনাকে নলেজ রাখতে হবে। থ্যাংক ইউ। তো যেহেতু আমরা পে নিয়ে কথা বলতেছি, এখানে পেনশন তো একটা ব্যাপার আলী ভাই। তো পেনশন আমার যতটুকু জানা, যে আপনি যদি 10,000 পাউন্ড আপনার কোনো একজন এমপ্লয়িও থাকে, 10,000 পাউন্ড পার অ্যানাম, উইচ ইজ অ্যারাউন্ড 833 পাউন্ড পার মান্থ, আপনি যদি গ্রস স্যালারি হয় তাহলে কিন্তু আপনাকে পেনশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং পেনশন অফার করতে হবে। তো এই ব্যাপারে যদি আপনাদের দর্শকদের জন্য কিছু বলেন আলী ভাই। পেনশনের ব্যাপারটা হচ্ছে, আপনি পিওআই রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার কাছে পেনশন কমিশন চিঠি পাঠাবে কিছুদিনের মধ্যেই। এখন আপনার কর্মচারীরা, যেটা আপনি বলেন থ্রেশহোল্ড ক্রস করে, তাহলে তাদেরকে আপনার আইনগতভাবে আপনি বাধ্য অপশন দিতে হবে, তারা পেনশনের জন্য অপ্ট ইন করবে নাকি তারা এটা থেকে সরে দাঁড়াবে। এখন কিন্তু আপনার দিক থেকে আপনি লিগ্যাল ডকুমেন্ট রাখতে হবে এবং এটা ইনফর্মড হতে হবে, রিটেন নট ভার্বাল, রিটেন ইনফর্ম করতে হবে যে আমরা পেনশন রান করতেছি, আপনি কি এতে জয়েন করবেন কিনা। সে আপনাকে রিপ্লাই করবে, এটি ইমেলে হোক বা ফর্মাল কোনো যদি মেথড থাকে কোম্পানিতে, এটা আপনি করতে হবে আর কি। তারপরে আপনি যেটা করবেন, পেনশন রেগুলেটরের ওখানে আপনি আপনার কতগুলো আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন, যেগুলো আপনার কোম্পানি পেনশন রেগুলেটরের সাথে রেজিস্টার্ড। ওটার একটা অ্যানুয়াল সাবমিশনও আছে সেপারেট, ওগুলো করতে হয় কোম্পানির দিক থেকে। আর পাশাপাশি ওইখানে আপনাকে পেনশন রেগুলেটর
অপশন দিবে, অনেকগুলা এই বিশাল নাম্বার আপনার পেনশন প্রোভাইডার। একটা বুঝতে হবে পেনশন রেগুলেটর গভর্নমেন্টের একটা কন্ট্রোল ফাংশন কাজ করে, তারা ওভারসি করে যে বাকি কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা। আর পেনশন প্রোভাইডার হচ্ছে এটা হচ্ছে লাইক ইন্স্যুরেন্স কোম্পানির মতো, সেপারেট কোম্পানি আপনার পেনশন রান করে। যেমন মোস্ট ফেমাস আমাদের সোসাইটিতে আলী ভাই, আমাকে ব্রেকে যেতে হবে, আমি ব্রেকের পরে আপনার সাথে এই ব্যাপারে আবার কথা বলবো। শিওর। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, ব্রেকের পরে আবার আমাদের ব্যাপারে কথা হবে।